এরপরে বলবেন রত্নাবলী রায়। উনি একজন মানসিক স্বাস্থ্য আন্দোলন কর্মী। রত্নাবলী রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি একটি ফুলের গল্প বলব। ফুল অত্যন্ত সুন্দর এবং নরম জিনিস, কিন্তু ফুলের ব্যবসা করা কতটাই দুর্লভ। দক্ষিণ 24 পরগনা থেকে আমাদের এক দিদি কলকাতায় আসেন। কলকাতায় হাওড়া হাট থেকে ফুল সংগ্রহ করেন, ফুল কেনেন এবং তারপরে আবার তার গ্রামে ফিরে যান, কারণ তিনি দুটো বেশি পয়সা উপার্জন করতে চেয়েছেন। প্রত্যেক দিন উনি যখন ফুলের ইয়েটা নিয়ে জিনিসটা নিয়ে যখন উনি ভেন্ডারে উঠতে যান, প্রত্যেক দিন গোল বাঁধেন এবং পুরুষরা যারা সেই ভেন্ডারের কামরায় থাকেন তারা বলেন যে তুমি কেন এখানে উঠেছো, তুমি এখানে উঠবে না, তুমি জেনারেল কম্পার্টমেন্টে যাও। এবং যখন সে জেনারেল কম্পার্টমেন্টে উঠতে যায় তখন ওর ফুলগুলি পা দিয়ে পিষে দেয় অন্য লোকেরা, বলে গাড়ি রিজার্ভ করে যাও। এবার দৈনন্দিন যদি একজন মহিলাকে এইটা ফেস করতে হয় তাহলে তার মানসিক অবস্থা ঠিক কি হবে? আমরা সুপর্ণার কথা শুনলাম, সেলিমা বিবির কথা শুনলাম, রূপার কথা শুনলাম, পুষ্পার কথা শুনলাম, কিন্তু যে প্রশ্নটা জরুরি জিজ্ঞেস করা যে তাদের নাক যখন, বা মুর্শিদার কথা যে যখন তাদের নাক ফাটিয়ে দেওয়া হয়, যখন জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়, যখন মিটিং মিছিলে যেতে দেওয়া হয় না, বাড়িতে বন্ধ করে রাখা হয়, তখন মনের অবস্থা, যখন সম্মান দেওয়া হয় না তখন মনের অবস্থা ঠিক কি হয়? এই প্রশ্নগুলো আমরা আন্দোলনের মধ্যেও খুব একটা করছি না, এবং আমার মনে হয় যে কোনো আন্দোলনের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিষয়টাকে একটু প্লুটো গ্রহর মতন দেখা হয়। ওটা ভীষণ এক্সপার্টদের জায়গা, ওটা সাইকিয়াট্রিস্টদের জায়গা, এখানে মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে ভীষণ গোলমাল হয়ে যাবে। কিন্তু এই যে সে ভেন্ডার কামরায় উঠতে পারল না এবং দৈনন্দিন যে নিগ্রহ নির্যাতনের মুখোমুখি হলো, তার কি মানসিক প্রতিঘাত নেই? কিংবা যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেয়েরা আছেন যাদের খুব রাত্রি করে বাড়ি ফিরতে হয়, যাদের ডাক্তারদের সঙ্গে দেখা করতে হয়, এবং শুধু ডাক্তারদের সঙ্গে নয়, কেমিস্টদের সাথে এবং কেমিস্টদের অ্যাসিস্ট্যান্টদের সাথে প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হয়, এবং তারপরে যখন তারা একটা ঠিকঠাক বাথরুম পান না এবং পলিক্লিনিকের রিসেপশনিস্ট বলেন ওই বাথরুমে যাবে না, ওটা রোগীদের জন্য কিংবা ডাক্তারদের জন্য, তোমরা জেনারেল বাথরুমে যাও, সেখানে ঠিক কি হয়? আমরা কি এই ইন্টারসেকশন গুলো কখনো দেখছি? যে মেয়েটি কর্মক্ষেত্রে যাচ্ছে, যেটা শতাব্দী বলছিলেন, সেখানে বিগ্রহের কারণে, টোন টিটকারির কারণে, আরে ওই সন্ধ্যেবেলা এসো না, একটু কথা হবে, এই কথা যখন উচ্চারিত হয়, যখন সে কর্মক্ষেত্র ছেড়ে দেয় এবং বাড়িতে বসে ব্যাগ তৈরি শুরু করে, তখন সে তার ছেলে মেয়েদের ঠিক করে খেতে দিতেও পারে না। কাজেই পুষ্টির অভাবের কথা আমরা অনেকবার আমাদের এখানে আখ্যানের মধ্যে শুনলাম। সুতরাং অভয়া মঞ্চ যখন মেয়েদের সুরক্ষা, মেয়েদের অধিকারের কথা বলছেন, তখন আমরা কি সকলে মিলে সুনির্দিষ্ট দাবি করতে পারি যে আমাদের ক্রেশ দরকার? ক্রেশ না হলে আমাদের অসুবিধে। চা বাগানে অনেক ক্রেশ আছে আমরা শুনছি, কিন্তু সেগুলো এত দূরে যে চা বাগানের কর্মীরা সেগুলো পুরোপুরি অ্যাক্সেস করতে পারেন না। আমরা কি এই দাবি করতে পারি যে পরিবহনে মেয়েদের কথা ভাবতে, যাতে পরিবহনের জায়গায় তারা সুরক্ষিত থাকে? আমরা কি রাষ্ট্রের কাছে এই দাবিটা করতে পারি সবাই মিলে যে আমাদের
দেখা যায় না। মানসিক স্বাস্থ্য পরিলক্ষিত হয় শরীরের প্রকাশের মধ্যে দিয়ে। আমরা যখন এই ধরনের মহিলাদের সঙ্গে কথা বলি এবং জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন, তাদের কথা হলো আমাদের বাবা দিদি অত সময় নেই কেমন আছেন বলার, আমার এখন দুটো ফুল করতে হবে এবং ফুল করে আগামী কটা টাকা পাবো। কাজেই মানসিক স্বাস্থ্যের কথা যখন আমরা বলবো, আমাদের রাষ্ট্রের ফ্রেমওয়ার্কের কথা ভাবতে হবে। রাষ্ট্রের রাজনীতি আর বাজারের রাজনীতি মহিলাদের, ট্রান্সকুয়ার পার্সনসদের এমন একটা জায়গায় ঠেলে দেয় যে যেখান থেকে পিতৃতান্ত্রিকতার মানে পীড়ন এবং সেটার নাক দাঁত বেরিয়ে যাওয়াটা আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই। এবং ঠিক শরীরের অসুখ যেমন ভ্যাকিউমে হয় না, তার যে আমরা যত্ন নিতে বলি, তার অসুখ করলে আমরা ডাক্তারের কাছে যাই, তেমনি মনের যত্ন নেওয়াটা কত জরুরি সেটা বোধহয় আমরা সেলিমা বিবি বা রূপা বা অন্যদের আখ্যান থেকে সেটা উপলব্ধি করতে পেরেছি। এবার এখানে যদি ট্রান্সকুয়ার মানুষরা আসেন, তাদের পরিবার থেকে, যেটা একটা ইনস্টিটিউশন, যেটা মৈত্রী বলছিলেন, সেখানে যে কি অসম্ভব যন্ত্রণা এবং অত্যাচারের মুখোমুখি হতে হয় তা বর্ণনা করা যায় না। তাদের চুল কেটে দেওয়া হয়, তাদের পোশাক ছিঁড়ে ফেলা হয়, তাদের বাড়ি বন্দি করে রাখা হয় এবং তাদের বাইরে আসতে দেওয়া হয় না। এবং এটা যে শুধু শহর কেন্দ্রিক তা নয়, আমরা বনগাঁয় ট্রান্স মানুষদের সাথে কথা বলেছি, তারা এমন একটা সেফ জায়গা খোঁজে যেখানে তারা এসে তারা নিজের আমিকে খুঁজে বেড়াবেন। সুতরাং এই যে ফুলের ব্যবসায়ী, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা অন্যদের যে আখ্যান শুনলাম, সেখানে মানসিক স্বাস্থ্যের বিপন্নতা তৈরি হয় যেখানে আমার আমিটা সরু হতে 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 যায় এবং ট্রান্সকুয়ার মানুষদের ক্ষেত্রে সেই আমিটা অদৃশ্য হয়ে যায়। কাজেই যখন তাদের উচ্চারণগুলো আমাদের সামনে আসে, সেগুলো অ্যাকচুয়ালি সাইলেন্সের পরে শব্দ না, সাইলেন্সের পরে চিৎকার আসে এবং সেগুলোতে আমরা আবার ভীষণ ঘেটে যাই এবং আমাদের আবার নতুন করে গল্প তৈরি করতে হয়। যতক্ষণ আমি শুরু হতে হতে যাচ্ছি আর যতক্ষণ আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, যতক্ষণ না আমি প্রতিবাদ করতে পারছি, তার মাঝখানের সময়টাই আসলে মানসিক স্বাস্থ্যের সময়। আমার কাছে খুব প্রকট সিমটম নিয়ে যে আসবে মানুষরা, তা কিন্তু কোনো মানে নেই। সুতরাং আমাদের যদি সকলে মিলে আমরা প্রশ্নগুলোকে একটু অন্যরকম ভাবি, তোমার কি ব্যথা বেদনা হয়, তোমার কি ঘুম হয় না, তুমি কি ঠিক মতো খাচ্ছ, তোমার কি রাগ হয়, কারণ আমরা প্রকটভাবে দুটো তিনটে ইমোশন দেখতে পাই, রাগ এবং ভয়। হুমকির কথা অনেকেই বললেন, আমরা জানি যে হুমকি মানসিকভাবে তার প্রতিঘাত এবং তার ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি কি হয় এবং রাষ্ট্র কোথাও এই প্রত্যেকটা অসুবিধেগুলোকে, বিপন্নতাগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে এটা ব্যক্তিগত একটা সমস্যা। আসলে যে সমাজ ভালো নেই, সমাজে যে অসুবিধে আছে, সমাজ যে রোগ মুক্ত নয় এবং সেটাই ব্যক্তির মধ্যে দিয়ে প্রতিফলন হচ্ছে, সেইটা কিছুতেই রাষ্ট্র আমাদের বুঝতে দেয় না। কাজেই আমাদের এই যখন আমরা সুরক্ষার দাবি তুলব, নারীর অধিকারের দাবি তুলব, তখন যেন আমরা মানসিক সুস্বাস্থ্যের দাবিটাও একইভাবে একই সাথে তুলতে পারি। কারণ মানসিক স্বাস্থ্যের দাবি এক্সপার্টদের শুধু বিষয় নয়, ওটা এসে ঠক্কর খায় মানসিক রোগে যখন আমরা ভারী ভরকম নাম দিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে পৌঁছাই। আজকে এই ঘরে জনমানুষের অনেক দিদিরা আছেন যারা আশাকর্মীদের মতন কমিউনিটিতে মানসিক স্বাস্থ্যের কাজ করেন এবং
বিদ্রোহ নির্যাতন কিভাবে কমানো যায় এবং কথা শোনা যায় এবং কথা শুনে কথা বলে একটা রেজলিউশনে পৌঁছানো যায়। আমরা অভয়ার পরে দেখেছি কতগুলি আত্মহত্যার ঘটনা, আমরা সেই পর্যন্ত পৌঁছাতে দেবো কেন? অভয়ার আন্দোলনকে যদি দীর্ঘজীবী করতে হয় তাহলে কোথাও মানসিক আন্দোলন এবং অন্যান্য আন্দোলনকে এক জায়গায় করে দেখার সময় এসেছে। যখন মানসিক রোগীদের কথা আমরা বলি তখন আমাদের একটা ছুটমার্গ আছে এবং সেটা আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের বয়ানে পরিষ্কার দেখেছি। তাদের এই কাজের চাপে, ডেডলাইনের চাপে, টার্গেট মিট করার চাপে, তাদের স্যাডনেস থেকে, অ্যাংজাইটি থেকে, ভয় থেকে ডিপ্রেশনের ওষুধ খেতে হয় এবং তারা সেটা লুকিয়ে লুকিয়ে খান। কারণ কর্মক্ষেত্রে যদি জানতে পারে যে আমার ডিপ্রেশন হয়েছে তাহলে তার চাকরি চলে যাবে। আমরা যারা এই ঘরে বসে আছি তারা সবাই মিলে একত্রিত হয়ে এই ডিস্টিগমাটাইজেশন এবং বৈষম্য দূর করার কথা ভাবতে পারি কি? কারণ এটা একক কোনো মানুষের কাজ নয় এবং বারবারই মনে রাখতে হবে যে বাজার এবং রাষ্ট্র এইটাকে আমাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। কাজেই ক্রেশ থেকে শুরু করে, শৌচাগার থেকে শুরু করে, আম্মা ক্যান্টিন থেকে শুরু করে সবকিছুই আমাদের মানসিক স্বাস্থ্যের দাবির মধ্যে বা অভয় মঞ্চের দাবির মধ্যে আরো তীব্র এবং সুস্পষ্ট করে আনতে হবে বলে আমার মনে হয়। আপনারা ভেবে দেখবেন। আমরা যে সময় দাঁড়িয়ে কথা বলছি এটা হলো নারীর প্রতি হিংসা পক্ষকাল বিরোধী। কাজেই আজকের এই মিটিং, আজকের এই সভা আরো বেশি মিনিংফুল, কারণ অভয়া মঞ্চের উদ্যোক্তারা এই সময় দাঁড়িয়ে এরকম একটা সভা করেছে। কারণ নারী নিগ্রহ, নারী নির্যাতন শুধুমাত্র, যেটা মৈত্রী বলছিলেন বা শতাব্দী বলছিলেন, শুধুমাত্র মলেস্টেশন, রেপ ইত্যাদি দিয়ে প্রকাশিত হয় না। আর মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে এভরিডে বিহেভিয়ারকে, রোজকার ব্যবহারকে আমরা কোথাও মেডিকেলাইজ করছি কিনা, কোথাও প্যাথোলজাইজ করছি কিনা, আমরা কোথাও বেশি বড়ি খাওয়ার কথা বলছি কিনা, সামাজিক পরিকাঠামোকে অদেখা করে, সেটাও ভাবতে হবে। এবং শেষ যে কথাটা বলতে চাই সেটা হলো যে এর আগে মৈত্রী বাইনারির কথা বলছিলেন, আমি আরেকটা বাইনারির কথা একটু আপনাদের সামনে রাখতে চাই, আপনারা দেখুন ভেবে কি করা যায়। সেটা হলো রিজন এবং আনরিজনের বাইনারি। যে মুহূর্তে একজন মানুষ আসলে ডিপ্রেশনের ওষুধ খেতে শুরু করেন বা অন্য কোনো মনোরোগের ওষুধ খেতে শুরু করেন, সেই মুহূর্তে আমরা তাকে দাগিয়ে দিই অ্যাজ ইররাশনাল, আনরিজনেবল। তার কোনো বুদ্ধি নেই। কে আসল ট্রান্স, কে নকল ট্রান্স, সেখানেও একটা প্রশ্ন আসে, কারা রিজনেবল মাথা খারাপ আর কারা আনরিজনেবল মাথা খারাপ। কাজে এই জায়গাটাকে আমার মনে হয় আমাদের সবাই মিলে প্রশ্ন করা উচিত। কারণ মনোরোগ থাকলে তারা আনরিজনেবল এবং তাদের যুক্তি সমস্ত হারিয়ে যায় এমনটা নয়। কাজে সেই অনুরোধ এবং আবেদন আপনাদের কাছে থাকলো। ফুলের গল্পটা আবার যেন আমরা মাঝে মাঝে মনে করি। ফুল খুব সুন্দর দেখতে, ফুল খুব নরম, কিন্তু ফুলের ব্যবসা অত্যন্ত দুর্লভ। নমস্কার। ধন্যবাদ রত্নাবলী রায়কে।